আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমার ক্লাস দেখছেন এবং শুনছেন দূরের এবং কাছের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ক্লাসটি মূলত নেরাসন থেকে এবং নেরাসনের প্র্যাকটিস করব। আমরা পরীক্ষাতে যেভাবে আসে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষাতে নেরাসন আসে এবং বিভিন্ন চাকরির ইন্টারভিউতে নেরাসন অতীব গুরুত্বপূর্ণ। তো এই প্যাসেজ নেরাসনের প্র্যাকটিস আজকে আমরা করব। তো প্র্যাকটিস করার আগে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই নিয়মগুলো একটু বলে দিচ্ছি। প্যাসেজ নেরেশন করতে গেলে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যাসেজটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পড়তে হবে। পরে কে কথা বলছে কার সাথে এই জিনিসটা আগে বুঝতে হবে, তারপর আমাদের এই নিয়ম অনুসারে করতে হবে। দেখো আমি দুই একটা রুল লিখেছি, এই রুল অনুসারে কাজটা আমরা করব। আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো রুলে কি বলছে, প্যাসেজ নেরেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে একই ব্যক্তির পরপর উক্তি থাকলে দ্বিতীয় উক্তির বেলায় সেন্টেন্সের শুরুতে অ্যাডেড এবং তৃতীয় উক্তির বেলায় অলসো অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড লিখতে হয়। রুল 2, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরপর উক্তি থাকলে দ্বিতীয় উক্তির বেলায় অ্যাগেইন আস্কড এবং তৃতীয় উক্তির বেলায় অলসো অ্যাগেইন আস্কড লিখতে হয়। গেল রুল 3, সংক্ষিপ্ত জবাব ইয়েস অথবা নো থাকলে, ইয়েস থাকলে আমরা লিখব সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপর দিয়ে বাকি অংশ। নো থাকলে সাবজেক্ট দিয়ে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। তারপর রুল 4 বলছে অভিবাদন সূচক শব্দ যেমন থ্যাঙ্ক, কংগ্রাচুলেশন, ওয়েলকাম থাকলে, থ্যাঙ্ক থাকলে সাবজেক্ট তারপর থ্যাঙ্ক তারপর অবজেক্ট লিখব। কংগ্রাচুলেশন থাকলে সাবজেক্ট কংগ্রাচুলেটেড অবজেক্ট, এবং ওয়েলকাম থাকলে সাবজেক্ট এবং ওয়েলকাম অবজেক্ট লিখব। আচ্ছা, তাহলে আর দুইটা রুল আছে। আরেকটা নিয়ম হচ্ছে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড আফটারনুন এই সকল ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা সাধারণত কি লিখব, রিপোর্টিং বার্বে আমরা সেট স্থলে শুধুমাত্র বেড লিখব। আর এ সকল জিনিসের মধ্যে কনজাংশন বসে না, আর গুড মর্নিং গুড ইভিনিং যা থাকে তা যথারীতি বসবে। একটা নিয়ম হচ্ছে গুড বাই যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সরি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট ইত্যাদি থাকলে আমরা লিখবো উইশড, সেটের স্থলে উইশড। আর গুড বাই যদি থাকে তাহলে আমরা লিখবো বেইড। আর এ সকল নিয়মের মধ্যে কোনো কনজাংশন লাগে না, বাকি যথারীতি বসে। আর যদি তোমার মাস্ট থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে মাস্টের স্থলে হ্যাড টু ব্যবহৃত হয়। আর স্যার যদি থাকে তাহলে স্যারের পরিবর্তে আমরা সাধারণত রেসপেক্টফুলি কথাটা অথবা উইথ রেসপেক্ট লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন বাস্তবে প্রয়োগ করে সেই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো যে এখানে লেখা আছে কি, প্রথম আমরা প্যাসেজটি পড়ব। প্যাসেজটি পড়ে বুঝবো আগে কে কথা বলছে কার সাথে, সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করব। দি টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলেছিলেন, ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো যে সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। দি বয় সেড, ওই যে সংক্ষিপ্ত জবাব, ইয়েস স্যার, আই থিঙ্ক সো, আমি এরূপ মনে করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এই যে দেন শব্দটা কিন্তু এখানে তাহলে বুঝাইছে। তাহলে পরবর্তী সেন্টেন্সটা এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। সেড দ্য টিচার, শিক্ষক বলেছিলেন, থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ জনাব, দি সেড দ্য বয়। এখন আমরা দেখো রিপোর্টিং ভার্বটি কিন্তু এখানে সৃষ্টি করা আছে। দি বয়, দি টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। উল্লেখ্য এখানে ইন্টারোগেটিভ হচ্ছে শুধুমাত্র ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, আর বাকি অংশ যেটা রয়েছে দ্যাট শব্দটা এখানে দ্যাট থাকবে, থিঙ্ক দ্যাট, দ্যাট শব্দটা রয়ে গেল। তাহলে আমরা দ্যাটের পরের অংশে কোনো পরিবর্তন হবে না, কারণ চিরন্তন সত্য বাক্যগুলো পরিবর্তন নাই। তাহলে আমরা কাজ শুরু করি। লক্ষ্য করো তোমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার সাথে সাথে আমরা কি লিখতে পারি, রিপোর্টিং ভার্বে লিখব ইনডাইরেক্ট স্পিচে দি টিচার সেইড এর স্থলে আমরা লিখব আস্কড, দি টিচার, the teacher asked। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলে তোমরা সের স্থলে asked লিখবে, asked।
আজকে দি বয়, দা বয়। মধ্যে কনজাংশন কি বসবে? যেহেতু সাধারণ ইন্টারোগেটিভ সুতরাং ইফ বসবে। ইফ এতটুকু পর্যন্ত ইন্টারোগেটিভ। দ্যাট এর পর থেকে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কোনো পরিবর্তন নাই। ডু ইউ থিংক, ডু দ্বারা যেহেতু প্রশ্ন করা হয়েছে সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখন যে কাজটা করব, ইফ লিখবো। ইফ লেখার পরে ইউ বলতে কাকে বুঝাইছে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কাকে বুঝবো? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বুঝবো। তাহলে অবজেক্ট বলতে আমরা কাকে বুঝবো? দি বয়। দি বয়ের প্রনাউন হচ্ছে হি, তাহলে হি থিং। ডু ইউ থিংক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ তাহলে হবে হি, আর থিংক থেকে হবে থট, টি এইচ ও ইউ জি এস টি, থট। তারপরে কি? দ্যাট। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাকি অংশ যথারীতি যেহেতু চিরন্তন সত্য বাক্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পলিসি গেল। সংক্ষিপ্ত জবাব ইয়েস স্যার। দি বয় সেড ইয়েস স্যার। তাহলে কথাটা বলছে দি বয় ইয়েস স্যার। স্যার কিন্তু এখানে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? যদি স্যার থাকে তাহলে সাবজেক্টের ঠিক পর পর আমরা স্যারের কাজ করব। তাহলে লেখো দি বয়, দি বয়, তারপর স্যারের কাজ কি দিয়ে করতে হয়? স্যারের পরিবর্তে লিখতে হয় রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। দি বয় রেসপেক্টফুলি। এই যে দি বয় রেসপেক্টফুলি, ইয়েস থাকলে কি হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর পরিবর্তে লিখতে হবে এখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যারের পরিবর্তে লিখলাম রেসপেক্টফুলি। লেখো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। গেল। আই থিংক সো। পরের সেন্টেন্সটি হচ্ছে তোমার, পরের অংশটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দ্যাট দেব। দ্যাট, দ্যাট টেন্সের পরিবর্তন করো। আই থিংক সো। আই বলতে কি? আই বলতে যখনই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন তখনই আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝবো। সাবজেক্টকে দি বয়। দি বয়ের প্রনাউন হচ্ছে হি। আই থিংক সো, দ্যাট মিন্স হি থট সো। ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ফার্স্ট ইনডিফিনিট। হি থট সো, হি থট, হি থট সো। গেল। পরের অংশ হচ্ছে দেন লার্ন টু বি অনেস্ট। তোমরা দেন দেখে অবশ্যই সেন্টেন্সটা ইম্পারেটিভ বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ দেনটা এখানে তোমার তাহলে অর্থ প্রকাশ করেছে। দেন যদি না থাকে তাহলে মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। তাহলে আমরা দেন যেহেতু এখানে রয়েছে সুতরাং আমরা কিন্তু দেনটা এখানে লিখব। লেখো দেন। তাহলে দেন, দেন আচ্ছা কথাটা কে বলছে একটু লক্ষ্য করো। দেন সেড দ্য টিচার, শিক্ষক বলছেন ছোটবেলা থেকে সৎ হতে শিখো, বাল্যকাল থেকে সৎ হতে শিখো। তার মানে এটা কি স্যার উপদেশ দিয়েছেন। ইম্পারেটিভ সেন্টেন্সে উপদেশের ক্ষেত্রে বসবে অ্যাডভাইস। তাহলে দি টিচার অ্যাডভাইস, দেন দ্য টিচার, দেন দ্য টিচার, দেন দ্য টিচার, টিচার অ্যাডভাইসড, অ্যাডভাইসড কাকে? ওই ছাত্রটিকে, হিম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো রকম কনজাংশনের প্রয়োজন হয় না, তাহলে এখানে কি দিতে হবে? সাধারণ নিয়ম। সুতরাং এখানে টু বলবে, প্রিপোজিশন টু। টু এর পরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত সবে ইউর বয়হুড। ইউর বয়হুড মানে কার? বালকটি। আচ্ছা লিখি আমরা লার্ন টু বি অনেস্ট, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লার্ন টু বি অনেস্ট from your boyhood, from your boyhood মানে তার boyhood, his boyhood, his boyhood। আচ্ছা গেল। এখন তারপর থ্যাংক ইউ স্যার, এই যে থ্যাংক ইউ নিয়ম, থ্যাংক ইউ স্যার, এখানে স্যারও আছে থ্যাংকও আছে। তাহলে সর্বশেষ কথা, সর্বশেষ তারপর কথার বেলায় আমরা একটা কথা লিখতে পারি
ফাইনালি অথবা অ্যাট লাস্ট লিখতে পারি। লেখো ফাইনালি, অসুবিধা নেই। সর্বশেষ কথা, ফাইনালি কথাটা কে বলছে? ফাইনালি কথাটা বলছে কিন্তু দি বয়। ফাইনালি দ্য বয় কি স্যার আছে কিন্তু রেসপেক্টফুলি, দি বয় রেসপেক্টফুলি গেল। স্যারের কাজ লিখলাম আমি রেসপেক্টফুলি। এখন থ্যাঙ্কের কাজ, থ্যাঙ্কের পরিবর্তে আমরা কি লিখবো? থ্যাঙ্ক রেসপেক্টফুলি থ্যাঙ্ক হিম। তাহলে কিন্তু এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিশ্লেষণ। একটু চুলচেরা বিশ্লেষণ করি, লক্ষ্য করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার বলতে ফাইনালি দি বয়, ওই যে স্যারের পরিবর্তে লিখছি রেসপেক্টফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্তই শেষ আজকের ক্লাস। আমরা পরবর্তীতে আরো বেশি করে প্র্যাকটিস করব। আজকের মতো এখানেই শেষ, তোমরা এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে।